আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস সরকার তার নিরপেক্ষতার জায়গাটা একেবারে হারিয়ে ফেলেছে। অর্থাৎ ওই নিরপেক্ষতার জায়গায় তার ফেরত যাওয়ার আর কোনো ওয়ে বা সুযোগ নেই। কয়েকটি ঘটনাকে পরপর উপস্থাপন করলে আপনারা অনায়াসে সেই বিষয়টি আপনাদের বোধগম্য হবে। লাস্ট যে ঘটনাটি ঘটেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, ইভেন শিক্ষকরাও পর্যন্ত সেই নির্যাতনের হাত থেকে বাদ যায়নি। সেটা নিয়ে আন্দোলন কোন জায়গায় যে গড়িয়েছে সেটা আপনারা জানেন। ঠিক তার 2 থেকে 3 দিন আগে একই স্থানে, একই জায়গায়, একইভাবে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সে তার আহ্বানে সাড়া দিয়ে এনসিপির সদস্যরা এবং ইসলামী যে দলগুলো বা সংগঠনগুলো আছে তারা একটা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে সরকারের একটা ফুলের টুকাও তাদের গায়ে দেওয়া হয়নি। টিয়ারশেল বলুন, লাঠিচার্জ বলুন, যাই বলুন না কেন, সেখানে ফুলের টোকাও তাদের উপরে দেওয়া হয়নি। বরং যখন তারা প্রচণ্ড তাপদাহে ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাদের আন্দোলনকে উজ্জীবিত করতে, তাদের আন্দোলনকে অ্যাক্সেলারেট করতে, ত্বরান্বিত করতে, তাদের আন্দোলনকে গতিবর্ধন করতে সেখানে ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া হয়েছিল। 3 দিন তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেছিল। যমুনার ওখানে যে তারা অবস্থান নিয়েছিল, কই তাদের সাথে তো কোনো ধরনের খাপ আচরণ করেনি। এই হাসনাত আবদুল্লাহকে তো এই জগন্নাথের ছাত্রছাত্রীরাই আন্দোলন করে বসিয়েছে। আজ যে তারা ক্ষমতা চর্চা করছে, আজ যে আপনারা ক্ষমতায় আছেন, সেই শুধু কি হাসনাত আবদুল্লাহর জন্য? অর্থাৎ এই সরকারের চাওয়ার সাথে যদি কারো চাওয়া মিলে যায় তাহলে তাদেরকে জামাই আদর করা হবে, আর এই সরকারের চাওয়ার বাইরে গেলে তারা সেটা কোনোভাবে মেনে নেবে না। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবার দিয়ে 3 বার, এর আগে 2 বার প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা জানেন, একবার নাহিদ ইসলাম, তার মাধ্যমে, তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তার মাধ্যমে, পরবর্তীতে আর একবার, এবার তৃতীয়বার এসে তারা একটা শক্ত অবস্থানে গিয়েছে এবং সরকার সেখানে যে অবস্থান নিয়েছে সেটা একেবারেই একটা পক্ষপাত দুষ্ট আচরণের রূপ নিয়েছে। এরপরে শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম একের পর এক সাংবাদিকদের সাংবাদিকতা শেখানোর চেষ্টা করছেন, অথচ তিনি আইন বহির্ভূত বা তিনি যে সকল কথাবার্তা বলেন সেগুলো কোন ইথিক্সের মধ্যে পড়ে? সরকারি ক্ষমতায় থেকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কথাবার্তা বলা যায় কি না সেটা কিন্তু নয়। তিনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যখন সরকার থেকে পদত্যাগ করলেন, প্রেস ব্রিফিং করছিলেন, তখন তিনি পাশে বসে বললেন, আমরা দেখতে চাই আগামী প্রধানমন্ত্রী। তার নিরপেক্ষতা কোথায় থাকে? তিনি সরকারে থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এরপরে আপনারা দেখেন যে শাহবাগে ইনকলাব মঞ্চ একের পর এক অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে যায় সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও। সেক্ষেত্রে সরকার নীরব থাকে, কিন্তু ওই স্থানে যখন অন্য কোনো গ্রুপ, অন্য কোনো দল একই তাদের ন্যায্য অধিকার বা আদায় করার জন্য যায়, তখন তাদের উপর লাঠিচার্জ করা হয়, তাদের উপর টর্চার করা হয়, তাদের উপর নির্যাতন করা হয়। এরপরে দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো। এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সারা বিশ্ব এখন আস্তে আস্তে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে এবং পাকিস্তানের ডন পত্রিকা তারা বলেছে যে ইউনূস সরকার কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। পাশাপাশি মানবিক করিডোর দেওয়ার ইস্যুটা, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ইস্যু, এই মানবিক করিডোর যারা দিয়েছে তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সকল দেশের সাথে জড়িয়ে পড়েছে। সেই বিষয়টিতেও জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে তারা বলতেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। কে কী বলুন না বলুন, এটা তাদের দেখার বিষয় নয়। এরপরে দেখেন আপনার বিডা চেয়ারম্যান বিনিয়োগের কত
সুন্দর উপস্থাপন করেন, বিনিয়োগের কত কথা বললেন, বিনিয়োগের কত সুন্দর তকমা দিলেন, বিনিয়োগের কত আশা আকাঙ্ক্ষা দেখালেন, কিন্তু দিন শেষে সেই বিনিয়োগের জায়গাটা একেবারে শূন্য, সে শূন্যতে আছে। সেটা কখনো আর জিরো কাটায় উঠতে পারলো না, বরং এফডিআই, বিশ্বব্যাংক তারাই রিপোর্ট দিচ্ছে, তারাই নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, কোনো পজিটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে জিরো ক্যালকুলেশন। এরপরে বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চলে যে টার্মিনালগুলো আছে, সেই মানে বন্দরগুলো আছে, বন্দর টার্মিনালগুলো আছে, সেটা দেশে পরিচালনা করার জন্য বিদেশিদের কাছে রিলিজ দিয়ে দিলেন। এরপরে রোহিঙ্গা ইস্যুতে তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো একেবারে এখন যা বলছে কয়েকদিন পরে সেই কথাগুলো এখন ভিত্তি, সে কথাগুলোর কোনো যুক্তি নেই। অর্থাৎ এই সরকার নির্বাচনে নিয়ে আজ পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করতে পারেনি, রোড ম্যাপ ঘোষণা করতে পারেন। এবং ডন পত্রিকা, পাকিস্তানের ডন ইংরেজি পত্রিকা, তারা বলেছে এই সরকার নিরপেক্ষ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা একেবারে হারিয়ে ফেলছে, কারণ একটা দল নিষিদ্ধ করার মাধ্যমে তারা একটা বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিষয়। আপনার আমেরিকা বলেছেন তারা মত প্রকাশের স্বাধীনতা চাই, ন্যায় বিচার চাই, সুশাসন চাই, কিন্তু সেই জায়গাটাতেও মানে সমাবেশের স্বাধীনতা চাই, সেই জায়গাটাতেও এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। অর্থাৎ সরকার তার প্রয়োজনে, সরকার তার আশেপাশে থাকা লোকদের প্রয়োজনে কাজ করছে, আসলে জনগণের জন্য কাজ করছে এটা কোনো ক্ষেত্রেই এই সরকার প্রমাণ করতে পারেনি। মির্জা আব্বাস চৌধুরী, তিনি মির্জা আব্বাস সাহেব, উনি বলেছেন যে 8 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং তার সরকারের মদতপুষ্ট পৃষ্ঠপোষকতায় থাকা রাজনৈতিক দলগুলো আপনার লুটতরা চাঁদাবাজি করছে, এগুলো নিয়ে দুদক কোনো তদন্ত করছে না, পদক্ষেপ নিচ্ছে না, একের পর এক সেনাবাহিনীকে কাউন্টার অ্যাটাক করছে, তাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। অর্থাৎ ডন পত্রিকা আর একটা কথা বলেছে, এভাবে হলে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আপনারা জানেন বিগত 2-3 দিন সেনাপ্রধান সহ মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বেশ গুঞ্জন উঠেছে, কথাবার্তা হচ্ছে যে তারা বঙ্গভবনে মিটিং করেছে, তাই সামরিক হস্তক্ষেপেরও একটা বিষয় সামনে চলে এসেছে। অর্থাৎ সব কিছু মিলায়ে সরকারের নিরপেক্ষতা, যেমন হাসনাত আবদুল্লার উপরে হামলা হলে সেখানে রাতারাতি অভিযান চালিয়ে 54 জন গ্রেপ্তার হয়। অর্থাৎ সুন্নি ইমাম রইসুদ্দিনের প্রকাশ্যে কিভাবে টর্চার করে, কিভাবে নির্যাতন করে, কিভাবে পানি না দিয়ে মেরে ফেলেছে, সেটা প্রকাশ করার পরে আন্দোলন, অবরোধ, এত কর্মসূচি ঘোষণা করা হলো, কিন্তু তাদের একজনকেও আজও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সরকার তার নিরপেক্ষতার জায়গাটা একেবারে হারিয়ে ফেলেছে। সরকারের, এদেশের জনগণের সরকারের উপর আর বিন্দু পরিমাণ আস্থা ভরসা এটা নেই। যাদের আছে তারা সরকারের সুবিধাভোগী কিছু রাজনৈতিক দল বই আর কিছুই নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।